পরে কিছু প্যারালাল রেজিস্ট্যান্স ছিল, সেগুলি আবার সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স করে রিপ্রেজেন্ট করার জন্য এই ক্যালকুলেশন গুলি দেখিয়েছিলাম, এবং দুইটা বিজিতির জন্য আলাদাভাবে কিভাবে আমরা প্রত্যেকটা গেইন বের করতে পারি সেটাও দেখেছি। এবং ফাইনালি বলেছিলাম যে যতগুলি বিজিতি থাকবে প্রত্যেকের গেইন টোটাল গেইনের হিসেবে বের করতে গেলে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা আমরা লাস্ট দিনে দেখেছিলাম। তো আজকে বাকি যে প্যারামিটার, যেমন গেইন উইথ ফিডব্যাক, ফিডব্যাক নেটওয়ার্কের গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স এবং সেগুলির ফিডব্যাক ভ্যালু, সেগুলি দেখবো। ওকে, তো ফার্স্টে যদি বিটা বের করতে চাই, তার মানে ফিডব্যাক নেটওয়ার্কের গেইন, তাহলে আমাকে যে ইকুয়েশনটা দেখতে হবে যে আমরা দেখেছিলাম যে এই সার্কিটটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক মানে হচ্ছে যার আউটপুট অফ ভোল্টেজ, ইনপুট অফ ভোল্টেজ। আমরা এই জন্য এরকম একটা কিছু পাচ্ছিলাম গেইন বের করার জন্য। ওকে, আমরা এই হিসাব করে এর গেইন বের করতে পারছিলাম যেহেতু ভোল্টেজ গেইন। বাট এখন আমরা চাচ্ছি বিটা বের করতে, তো বিটার জন্য হবে তাহলে ইনপুট সাইডে যেহেতু ভোল্টেজ, তাহলে এর ফিডব্যাক ভোল্টেজ আসবে, আর আউটপুট সাইডে যেহেতু ওইটাও ভোল্টেজ, সেখানে হবে আউটপুট ভোল্টেজ হবে। তাহলে আমাদের ভিএফ আর ভি নট এর ভ্যালু বের করতে হবে। তা এই সার্কিটে কোন কোন রেজিস্ট্যান্স দিয়ে আসলে ফিডব্যাক হচ্ছিল ওটা কি মনে আছে? এখান থেকে কি বলতে পারবা কেউ? 1050 এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে? এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ফিডব্যাক হচ্ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার ভোল্টেজ যদি ভি নট হয়, এই পুরাটার ভোল্টেজই হচ্ছে ভি নট, আর শুধুমাত্র 100 ওহম রেজিস্ট্যান্সের করসপন্ডিং যে ভোল্টেজটা পাবো সেটাই হবে ইনপুট এর সাথে সিরিজ কানেকশনে পাবো, ঠিক আছে? তাহলে আমরা ভিএফ এর ভ্যালু আসলে বের করতে পারি হচ্ছে এখান থেকে ভোল্টেজ ডিভাইড করি। দ্যাট মিনস 100 ডিভাইডেড বাই 100 প্লাস 10k ইন্টু ভি আউটপুট। সো এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এই জিনিসটা পাওয়া যাবে, ঠিক আছে? তাই এইভাবে আমরা এটার ভ্যালু কত হয় সেটা মেজার করতে পারবো। সেটা এখানে দেখানো হয়েছে পরের পেজে। স্যার হ্যাঁ বলো। স্যার মানে 100 আর 10 কি যেটা স্যার ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখতেছি প্যারালালে আছে না স্যার? তাহলে হ্যাঁ, ইনপুটের সার্কিটে প্যারালালে আছে। আমরা এই জন্য কিন্তু মেইন সার্কিট থেকে আমি বলছিলাম, ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেও দেখো তুমি কিন্তু মেজার করতে পারবে এই জায়গার ভোল্টেজ কত, ভি নট, ঠিক আছে? তাহলে আমি ইনপুটে ভি নট এর কোন অংশটা যাবে, শুধুমাত্র এই 100 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রস হতো না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে ভি নট এর ভ্যালুতে বের করা যাবে না এই রেজিস্ট্যান্স স্যার। গুলো হিসাব করে? হ্যাঁ স্যার। সেটাই আসলে কিন্তু করলাম এখানে, ঠিক আছে? তো এখান থেকেও করতে পারো, তুমি এখান থেকেও করতে পারো, ঠিক আছে? মানে তোমার যে কোনো জায়গাতে করলেই হলো, কোনো প্রবলেম নেই। দেখো এখানেও লেখা আছে সেম জিনিসটা, যে ভি নট এটা হচ্ছে ভি এফ। তাহলে আমরা এইভাবে বের করে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, অথবা এই ভ্যালুটা উপরে বসে তোমার যেভাবে ইচ্ছা তুমি বের করো। মেন কথা হচ্ছে তুমি ভ্যালুটা বের করতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা এখানে বিটার ভ্যালু পেয়ে গেলাম। তা আমরা এখানে আরো কিছু ক্যালকুলেশন করতে পারি যেটা এখানে আসলে দেওয়া নাই। যেমন বিটা যখন পেয়ে যাব, তাহলে আমরা আসলে ডি সেন্সিটিভিটি কত সেটা মেজার করতে পারবো। দ্যাট মিনস 1 প্লাস বিটা এবি। কিন্তু মনে রাখতে হবে ডি সেন্সিটিভিটির জন্য এই বিটা বড় হাতের হতে হবে, ঠিক আছে? তাহলে এটা করতে গেলে আমাকে এখানে লোডিং এফেক্ট বের করতে হবে, কারণ আমরা জানি যে গেইন দুই রকমের ছিল। একটা হচ্ছে এটা হচ্ছে উইথ লোড, এটা কি ছিল উইথ আউট লোড। আমাদের এই সার্কিটটাতে খেয়াল করে দেখো তো কোনো এক্সট্রা কি লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে? এখানে কি কোনো লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে? না, তাহলে লোড রেজিস্ট্যান্স নাই, বাট আমরা আউটপুট দেখছি। তাহলে আউটপুট যদি আমরা এই টার্মিনালে দেখি, তাহলে এই আউটপুটটা ডাইরেক্টলি কোন এলিমেন্টের অ্যাক্রসে আসতেছে? তুমি বলতে পারো যে এই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও সেম আউটপুট আছে, যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। আবার এই রেজিস্ট্যান্স এর মধ্যেও আছে, বাট আমরা জানি যে এখানে ফিডব্যাক কোনটা দিয়ে হচ্ছিল, এই রেজিস্ট্যান্স দিয়ে না নিচে দুইটা দিয়ে? নিচের। তাহলে আমরা যদি ফিডব্যাক যেটা হচ্ছে সেটাকে আউটপুট ধরে ফেলি, তাহলে তো লোড খুলে মেজার করার সময় ফিডব্যাক থাকবেই না এই পার্টিকুলার কেসে, বুঝা যাচ্ছে? তা আমরা দেখতে পাচ্ছি যে এই ভি আউটপুটটা এই ফিডব্যাক এলিমেন্ট বাদে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। তাহলে আমরা আসলে এটাকে তাহলে লোড রেজিস্ট্যান্স বলতে পারি, বুঝতে পারছি এই রেজিস্ট্যান্সটাকে। তাহলে এটা যদি লোড রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা আসলে এই লোড রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু মেজার করে
এই ক্যালকুলেশনটা করতে পারবো, ঠিক আছে, যেটাই যে এখানে বলা আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তোমরা যদি এই ভ্যালুগুলি ক্যালকুলেট করো, তাহলে এটা এই দুইটা প্যারালাল আছে, এটা লোড রেজিস্ট্যান্স, আর এই অ্যাডিশনাল ভ্যালু সহ যদি এটা পাই, তাহলে আমরা এখান থেকে ফাইনালি এই ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করতে পারবো। কিন্তু আমরা আগে এই এর ভ্যালু বসাচ্ছি না, কারণ আমি আর নট এর ভ্যালু জানি না, আমাকে আর নট এর ভ্যালু মেজার করতে হবে। আর নট এর ভ্যালু যখন আমি মেজার করতে পারবো, তখনই আমি ওই ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, তো আমি আর নট এর ভ্যালুটার জন্য ওয়েট করছি, যে এটা তাহলে আমি এর পরে কি ভ্যালু আছে সেটা বের করব। যখন আমি ওইটা পেয়ে যাব, তখন আমি এইখানে এই ভ্যালুগুলি বসিয়ে আসলে মেজার করতে পারবো যে এখানকার ভ্যালু কি আছে, ঠিক আছে। আর এইটা যখন পেয়ে যাব, তখন আমি আসলে এইটাকে বের করতে পারবো, এবং এই দুইটার হিসাব নিয়ে মানে হেল্প নিয়ে আমি আসলে এটাকে বের করতে পারবো। মানে এটা ছিল হচ্ছে এ বি ডিভাইডেড বাই 1 প্লাস বিটা এ বি। কথা কি বোঝা যাচ্ছে? তো এইভাবে আমরা এই জিনিসটার ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। এখানে সব কিন্তু বড় হাতের ভি, ঠিক আছে। তা আমরা এটা বের করার জন্য স্টেপ গুলি ফলো করতে হবে। তা আসলে এটা আউটপুটের সাথে রিলেটেড, তা আউটপুট রেজিস্ট্যান্স আমাকে মেজার করতে হবে। ওকে, তাহলে আমরা আউটপুট রেজিস্ট্যান্স মেজার করব, তবে আগে ইনপুট সাইড থেকে ক্যালকুলেশন করে আসি, তাহলে আমার জন্য বেটার হবে। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট এবং আউটপুট দুইটা রেজিস্ট্যান্স মেজার করতে হবে। ইনপুট রেজিস্ট্যান্স মেজার করার প্রসিডিউর কি, যে আমি একটা সোর্স যেখানে আছে এটাকে খুলে দেখবো যে এই জায়গা থেকে দেখতে কি পরিমাণ রেজিস্ট্যান্স পাই, সেটা হবে এই সার্কিটের জন্য ইনপুট রেজিস্ট্যান্স। তো এই জিনিসটা আমরা এই প্রিন্সিপাল দিয়ে বের করেছি না, দেখো তো, করেছিলাম আগে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এখানে এই যে কারেন্ট, আমি আসলে কারেন্টের ভ্যালু জানি না, আর এই কারেন্টটা এখানে যাওয়ার সময় এই জায়গায় গিয়ে আইবি1 হিসেবে যাচ্ছে, আর একটা অংশ আবার এদিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি এই কারেন্ট দিয়ে বের করতে গেলে আমি কারেন্টটা সামহাও বের করতে হবে, অথবা কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তা এখানে ইজি ওয়ে হচ্ছে কি, আমি এখানে দুই ভাগে ভাগ করি। সাপোজ যদি এই রেজিস্ট্যান্সটা না থাকতো এখানে, তাহলে আইএস আর আইবি1 কি সেম হয়ে যেত না? জি স্যার। তাহলে আমি যদি এই জায়গার ভ্যালুটা বের করতে চেতাম, তাহলে আমি কি বলতে পারতাম যে আর আই সমান হবে ভিএস বাই আইবি1। জি স্যার। হ্যাঁ, কিন্তু এখানে তো আরেকটা রেজিস্ট্যান্স আছে, আমি এটা ধরে নিচ্ছি এরকম কেস, তাহলে এটাকে আমি ধরলাম আর আই প্রাইম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি আর আই প্রাইম এই ইকুয়েশনটা দিয়ে বের করবো। তাহলে আমাকে বলো, যদি এখানে এই ইকুয়েশনটা দিয়ে বের করতে চাই, তাহলে ভিএস এর ভ্যালু কি লেখা যায়? আমি কিন্তু ইনপুট সাইটের জন্য বের করছি। তাহলে দেখো খেয়াল করে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কি এই বিজিটির জন্য, মানে পুরো সার্কিটটার জন্য না, বাট এই বিজিটিরও তো একটা আউটপুট সাইড আছে, যেটা এই যে ভি আউটপুট ভোল্টেজ পাচ্ছি ভি1, এর একটা ইনপুট সাইড ভোল্টেজ আছে। তাহলে এটা কি দুজনের মাঝে কমন হয়ে যাচ্ছে না এইভাবে থাকলে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই রেজিস্ট্যান্স দিয়ে sir. তাহলে তাহলে ইনপুটের জন্য মানে এই সোর্সের জন্য যে কারেন্ট ফ্লো করছে সেটা কোনটা? শুধু এই কারেন্টটা না, এই কারেন্টটা কি এখান থেকে ফ্লো করবে ইনপুটের জন্য? যদি আমি হিসাব করি না, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, অথবা আরেকটা ভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, আমি রেজিস্ট্যান্সটাকে এখানে না রেখে এখানে ড্র করছি, তাহলে কি ওই ওই পাশের কারেন্টটা কি এখান থেকে আর ফ্লো করবে? বলো তো। হ্যাঁ স্যার। করবে না, কিন্তু ইনপুটের জন্য অ্যারেঞ্জমেন্ট কি সেম থাকবে না ডিফারেন্ট হয়ে যাচ্ছে? যেটা আমি এটাকে এখানে ড্র করি, সেম থাকছে না ডিফারেন্ট হয়ে যাচ্ছে? স্যার হচ্ছে সেম। সেমই থাকে। তাহলে আমি এখন কি ভিএস বলতে পারবো? ভিএস সমান হচ্ছে এইচ আই ই 1 প্লাস আর ই ইন্টু হচ্ছে আইবি1। হ্যাঁ স্যার। তাহলে এদের রেশিও যখন করবো, তুমি আইবি1 যদি এখানে না রেখে এই পাশে লিখি, তাহলে আমি এটাকে বলতে পারছি না এই আর আই প্রাইম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তাহলে আর আই প্রাইমটা আমি বললাম যে এই আরবি রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে এবার আমার সার্কিটে দেখো, আমি এগুলো সব মুছে দেই, আরবি রেজিস্ট্যান্স আছে নাকি নাই? আরবি রেজিস্ট্যান্স তো আছে, তাহলে আমাকে ওই রেজিস্ট্যান্সটাও কনসিডার করতে হবে। তাহলে দেখো তো, আমি আরবি রেজিস্ট্যান্স ছাড়া যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম, সেটার সাথে আরবি কি ফরম্যাটে আছে? প্যারালাল। প্যারালাল।
তাহলে আমি কি এটা বলতে পারি যে আর আই হচ্ছে আর আই প্রাইম প্যারালাল অফ এই আর বি? হ্যাঁ স্যার। ঠিক আছে কি? আচ্ছা, দেখো ওরা এখানে এটাই করেছে। আমি যেটা যে লিখেছিলাম দেখো যে আর বি প্যারালাল অফ ভিএস বাই আইবি ওয়ান। ভিএস বাই আইবি ওয়ান মানেই আসলে কিন্তু কি, এই যে আমরা একটু আগে উপরে লিখেছি, এটা কিন্তু আর আমরা একটা নতুন নাম দিয়ে আমরা করেছি, সেটা হচ্ছে এটা। বা আমি এটাকে এভাবেও লিখতে পারি, সেক্ষেত্রেও তাহলে আর ভুল হবে না। তাহলে কি বুঝতে পেরেছি কেন এইভাবে ভেঙে করলাম? তার মানে ইনপুট সাইডে যদি অ্যাডিশনাল এরকম এলিমেন্টস থাকে, সেক্ষেত্রে আমরা আবার সবগুলি প্যারালালি ভাবে না করে এটাকে রেখে এটাকে ধরে নেব, এটা বাদে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সেটা মেজার করার পরে এটার সাথে এগুলি প্যারালাল করে দিলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। ইনপুট রেজিস্ট্যান্স যদি তুমি পেয়ে যাও যেখানে আবার ভ্যালু বসিয়েছে, তা আমি এটাই ক্যালকুলেশন করে দেখিয়েছি। এখন তুমি জানো যে এটা হচ্ছে একটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। তো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক আমি ইকুয়েশন গুলো মুছে দেই যেহেতু অনেক কিছু জমে গেছে। তো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, তো ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে আমরা জানি ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যায়, ঠিক আছে? ইনপুট রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আর আই এফ হবে নর্মাল অবস্থা যে ইনপুট রেজিস্ট্যান্স হবে, যেটা আমরা এখন মেজার করলাম এই যে ইকুয়েশনটা দিয়ে, ঠিক আছে? এইটাকে আমরা ওই 1 + বিটা এ ভি অথবা আর আই ইন্টু ডি করতে হবে, ঠিক আছে? তা আমাকে এই ভ্যালুটা মেজার করতে হবে। ওকে, এখন আসি তাহলে আউটপুট রেজিস্ট্যান্স। আউটপুট রেজিস্ট্যান্স আমরা জানি দুই ভাবে করতে হবে, একটা হচ্ছে লোড সহ, একটা লোড ছাড়া। তাহলে আমরা যদি সার্কিটে এখানে যাই, দেখো তো লোড কোন রেজিস্ট্যান্স ছিল আউটপুট সাইডে? স্যার 4.7। 4.7। 4.7 খুলে ফেলে যদি ওখান থেকে আমরা আউটপুট রেজিস্ট্যান্স মেজার করার চেষ্টা করি এখান থেকে, তাহলে আমরা আসলে কত রেজিস্ট্যান্স দেখতে পারবো? স্যার দুইটা সিরিজ। আর কারেন্ট সোর্সের জন্য কিছু দেখবো না ওখানে? এটাও এরও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না আউটপুট সাইডে? আমরা কি বলেছিলাম যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত পাবো? বলেছিলাম কিছু ইনফিনিটি এরকম কিছু। জি স্যার। তাহলে এটার সাথে যদি ইনফিনিটি প্যারালাল করো, তো আমরা জানি ইনফিনিটির সাথে কোনো কিছু প্যারালাল থাকে করলে আসলে কোনটা আসে? যেটা থাকবে সেটাই চলে আসবে, কারণ ইনফিনিটি 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, আর কোনো কিছু 0 যোগ করলে ওটাই থাকবে। তার মানে এখানে আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে এটা। তাহলে আউটপুট রেজিস্ট্যান্স এটা, আর লোড রেজিস্ট্যান্স হচ্ছে 4.7 কে। তাহলে কি তুমি ওই ক্যাপিটাল এ ভি মেজার করতে পারবো এখন আমরা? ঠিক আছে, তবে ক্যাপিটাল এ ভি মেজার করে আমরা প্রত্যেকটা জায়গায় ভ্যালুগুলি ক্যালকুলেট করে নিতে পারবো। তুমি চাইলে এই ক্যালকুলেশন তো ইনিশিয়ালি করে সবগুলি পরে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইভাবে তুমি আউটপুট রেজিস্ট্যান্স পেয়ে গেলা। তো এখন তোমার কাজ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স যেহেতু জেনে গেছো, তো আমরা জানি এটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। তাহলে যদি ফিডব্যাকের জন্য করো তাহলে হবে 1 + বিটা এ স্মলার ভি। এইভাবে আমি আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক বের করতে পারবো, ঠিক আছে? আর আউটপুট রেজিস্ট্যান্স যদি তুমি চাও যে লোড সহ মেজার করতে, তাহলে আমি এইভাবে বের করবো, ঠিক আছে? বুঝা যাচ্ছে তো? দেন তুমি চাইলে আরো এফ প্রাইম বের করতে পারো, সেটা হচ্ছে আর প্রাইম ডিভাইড বাই 1 + বিটা এ ক্যাপিটাল, ঠিক আছে? এই ফর্মুলা গুলি সব আমার জানতে হবে, এই ফর্মুলা গুলি আমি ব্যবহার করব। বাট এই যে ইনপুট রেজিস্ট্যান্স দ্যাট মিন্স হচ্ছে এ আর আই, এখানকার আর ও আর এল, এগুলি আমাকে সার্কিটটা অ্যানালাইসিস করে বের করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে দেখো এই ভ্যালুগুলি আর পরে লেখা নাই, জাস্ট ভ্যালুগুলি বের করে দেওয়া আছে। তো তোমার কাজ হচ্ছে এইখানে তোমাদের এই নোটটা কমপ্লিট করবা, দ্যাট মিন্স প্রত্যেকটা ভ্যালু মেজার করে দেখবা ফাইনালি এখানে কিরকম ভ্যালু আসে। এটা তোমরা নিজেরা করবা বাসায়, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা দেখলাম, এখানে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে?
কোনো কনফিউশন আছে আর? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি এখানে, দেন আমাদের আসলে মোটামুটি টপিক শেষ হয়ে যাবে। তারপর আমি কিছু জিনিস বলে দিব এক্সট্রা। তো হচ্ছে এই প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো এই প্রবলেমটা ইনিশিয়ালি আমি একটু কভার করে দিতে চাচ্ছি এখানে লেখাগুলি। এটা কি টাইপের সার্কিট বলো তো? বা ফিডব্যাক আছে এখানে? জি স্যার। কারেন্ট সিরিজ, কি ফিডব্যাক? স্যার কারেন্টস কারেন্ট সিরিজ, সবাই শিওর? জি স্যার। ঠিক বলছো? জি স্যার, কারেন্ট জি সিরিজ। স্যার। দেখো আমরা একটা সার্কিট এরকম কিন্তু আগেও দেখেছিলাম, এই যে এটা কি ছিল? ভোল্টেজ সিরিজ। জি স্যার। এই সার্কিটটা দেখতে আর এই সার্কিটটা দেখতে কিন্তু একই রকমই, খুব একটা কি পার্থক্য আছে? আউটপুট শুধু কারেক্ট। ভি আউটপুট হ্যাঁ, এটা কি হবে তাহলে? স্যার কারেন্ট সিরিজ। কারেন্ট সিরিজ। আচ্ছা, কেন কারেন্ট সিরিজ একটু ভেঙে বলতে পারবা? স্যার স্যার ইমিটার আউটপুট নিচ্ছ কোন টার্মিনাল থেকে? স্যার ইমিটার থেকে। এখানে ইমিটার থেকে আউটপুট নিচ্ছি। স্যার কালেক্টর থেকে আউটপুট নেওয়া হচ্ছে, আর আউটপুটের সাইড অংশ এমিটার দিয়ে ফ্লো করছে, আর এমিটার ওখান থেকে কারেন্ট ফ্লো হ্যাঁ, করলে ওটা যেহেতু তুমি আউটপুট আরেক জায়গা থেকে নিচ্ছ, এটা জি, স্যার। মানে এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে যেহেতু এই জায়গা থেকে আউটপুট নিচ্ছ না, তার মানে এখানে এই জায়গা থেকে যে কারেন্টটা ফ্লো করবে এখান থেকে, তার একটা অংশ এদিক থেকে ফ্লো করবে। এবং তার জন্য আউটপুটে কারেন্ট যেটা এখানে ফ্লো করছে, এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, সেটা হবে ভি এর। এটা ইনপুটের সাথে সিরিজে আছে, এই জন্য এটার নাম হচ্ছে কারেন্ট সিরিজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সার্কিটটা আমরা একটু সলভ করি। সেটা ক্ষেত্রে যেটা করব যে আমরা ইনপুট আউটপুট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, সেটা আমরা একবারও করতে পারি, ভেঙেও করতে পারি। ইনপুট সাইড দিয়ে যদি ড্র করে দেখো যে এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট পাওয়া যাবে, বাট একটাই বিজিটি আছে। দেখো এখানে যদি ফিডব্যাক হচ্ছিল কোন এলিমেন্টটা দিয়ে, দেখো তো এই আর এলিমেন্ট দিয়ে না? তা আমরা জি, স্যার। ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি কেন? যাতে কমন এলিমেন্ট গুলিকে ভাগ করে দেওয়া যায়। যেমন আমরা আবার একটু ব্যাক করে দেখে আসি। দেখো আমাদের এই সার্কিটটা যেটা আমরা যখন দেখছিলাম, বড় একটা প্রবলেম, এখানে ফিডব্যাক হচ্ছিল কোন রেজিস্ট্যান্স গুলি দিয়ে বলো তো একটু? 10 আর 100/10। এই যে এই দুইটা দিয়ে। দেখো ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানেও একবার আসছে সিরিজ হিসেবে, আবার এই জায়গাও একবার আছে, দেখা যাচ্ছে? দুইবার আছে। হ্যাঁ স্যার। দেখো আমার সার্কিটে কি এরকম আর কোনো আছে দুইটা জিনিস, মানে 10K 100K একসাথে? হ্যাঁ, তোমার মনে হতে পারে যে এই জায়গাতে আছে, বাট ক্যাপাসিটর শর্ট হয়ে গেলে তো এই রেজিস্ট্যান্স বাদ। আর কোন এলিমেন্ট কি আছে? না স্যার। না, কিন্তু এটা যেহেতু ফিডব্যাক ছিল, এই জন্য ইনপুটেও আসছে আউটপুটেও গেছে। বুঝতে পেরেছি? তা আমাদের মনে রাখতে হবে যে যখন ড্র করবো এমন ভাবে ড্র করবো যাতে ইনপুট আউটপুটের মধ্যে কমন এলিমেন্ট গুলি ডিভাইড হয়ে যায়। তা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আর রেজিস্ট্যান্স আছে, এটা তো কমন জায়গায়, বাট আমরা যখন ইনপুট আউটপুট ড্র করব আমরা কমন জায়গায় রেখে করতে পারি, কোনো সমস্যা নেই। বেটার হচ্ছে আমরা এটাকে এভাবে ড্র করব না, এটাকে আমরা যখন ক্যাসকেড করবো মানে ইনপুট আউটপুটকে কানেক্ট করব, তখন আমরা এটাকে এইভাবে ড্র করলে সবচেয়ে বেটার। এটা হচ্ছে আমার সোর্স। দেখো তো এটা কোন টার্মিনাল? এমিটার। তাহলে আমি যদি এই জায়গায় ড্র করি, দেখো এটা হচ্ছে, যদি আমি আর ই বলি আর এখানে গ্রাউন্ড দিয়ে দিই, এখন কোনো প্রবলেম আছে? সেম জিনিস হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এখন এর আউটপুট রেজিস্ট্যান্স ড্র সাইডে ড্র করি। আউটপুট সাইডে ড্র করলে কিভাবে করা যায়? ইনিশিয়ালি যদি তুমি চিন্তা করো যে আউটপুটটা ড্র করবো, তাহলে আমি শুধুমাত্র এইটুকু অংশ যদি মুছে দিই, দেখো তাহলে হয়ে গেল না? এটাই আউটপুট সাইড হচ্ছে না? ঠিক আছে কি? দেখো, জি স্যার। হ্যাঁ অবশ্যই। তো আমি কি করবো, আমি ভিসিসি কে গ্রাউন্ড করে দিব, তারপরে আমি ক্যাপাসিটরকে শর্ট করে দিব এরকম। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে আবার এটার সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমার এটাকেও একটু ড্র করতে হবে। কিভাবে রিড্র করা যায়? আমি যদি এভাবে আঁকি তাহলে কি কোনো ভুল হবে? দেখো তো, এখানে
এমিটার ছিল, দেখো এই জায়গায় এমিটার আছে, তাহলে আমি যদি এখানে এটা এইভাবে আঁকি, ঠিক আছে না ভুল হচ্ছে? দেখো এটা সি মেবি, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। এখন কি দুইটাকে কানেক্ট করা যাবে? নাকি কানেক্ট করা যাবে না? হ্যাঁ ভিসিসি দেওয়া লাগবে না স্যার, হ্যাঁ বুঝিনি। ভোল্টেজ সোর্স। স্যার ভোল্টেজটা দেওয়া লাগবে না কোনটা? ভিসিসি? ভিসিসি ডিসি সাপ্লাই না, ডিসি সাপ্লাই Ground আমরা হয়ে জানি যাবে। যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, ফার্স্টে ডিসি সাপ্লাই গুলিকে গ্রাউন্ড করব, আচ্ছা জি স্যার, ক্যাপাসিটর গুলিকে শর্ট করে দিব, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে দেখো এই সার্কিটটার এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম মুছে, যে এরকম জিনিস করা সম্ভব। দেন এটাকে ক্যাসকেড করতে গেলে এই সার্কিট আর এই সার্কিট যদি আমি কানেক্ট করি, তাহলে দুইজনের তো মাঝখানে রেজিস্ট্যান্স কমন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে না করে, এই যে আমি যেভাবে ড্র করেছি এভাবে যদি ড্র করি, এরপরে দুইটাকে কানেক্ট করি, তাহলে কি এরকম একটা সার্কিট পাওয়া সম্ভব না? দেখো তো, যেটা নিচে দেওয়া আছে যে এটা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই সার্কিটে তোমার মনে হচ্ছে আচ্ছা এখানে তো আমি একটা গ্রাউন্ড দিচ্ছি, এখানে আরেকটা গ্রাউন্ড আছে, তো একই সার্কিটে আলাদা আলাদা গ্রাউন্ড। মনে রাখতে হবে আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট ইনপুটের জন্য রাখছিলাম এটা একটা সার্কিট, আর আউটপুটের জন্য যখন করছিলাম এটা আরেকটা আলাদা সার্কিট। আমরা গ্রাউন্ড দেই কেন? রেফারেন্স ক্যালকুলেশন করার জন্য। তো এখন আমার এইখানে তো দুইটা মিলে আমি কম্বাইন একটা সার্কিট ড্র করেছি, তাহলে আমরা এখানে গ্রাউন্ড কি আমি আলাদা আলাদা জায়গায় দিব, না আমরা এখানে যে কোনো একটা জায়গায় গ্রাউন্ড দিয়ে পুরো সার্কিটটা ক্যালকুলেশন করতে পারি? বুঝতে পেরেছি কি? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে সার্কিট। এখন আমাদের লাস্ট যে কাজ সেটা হচ্ছে এই বিজিটি থেকে এর পাই মডেল দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে আমরা যদি পাই মডেল দ্বারা রিপ্লেস করি, তাহলে এটাই হচ্ছে আমাদের এই সার্কিটটা, যেটা দেওয়া ছিল তার ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা হেল্প নিয়ে আমরা এই সার্কিটটাকে বিভিন্ন প্যারামিটার মেজার করব। তো এটা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? দেখো তো। জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এখানে ভ্যালু বের করতে চাই, তা ফার্স্টে দেখো এটা সার্কিটটা ছিল কি কারেন্ট সিরিজ। কারেন্ট সিরিজ মানে হচ্ছে কারেন্ট মানে আউটপুট হচ্ছে কারেন্ট, আর ইনপুট সিরিজ মানে ইনপুট হচ্ছে ভোল্টেজ। তাহলে এই টাইপের গেইন কে কি নাম বলি আমরা? ট্রান্স কন্ডাক্ট্যান্স। তার মানে এখানে আমরা লিখবো জিএম, ঠিক আছে। ওকে, তা আমরা এই যে আমি বলছি, আমরা এই অ্যানালাইসিস করার সময় তো আমি এগুলো থাকবে না, যখন তুমি করবা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখন আমি আই নট এর ভ্যালু বের করতে যাচ্ছি আর ভিএস এর ভ্যালু বের করতে যাচ্ছি, কারণ এই দুটো ভ্যালু এখানে বসাতে হবে। তাহলে আমরা কি করব? এমন ভাবে বের করব যাতে এই জায়গায় কোনো কারেন্ট ভোল্টেজ না থাকে। তাহলে খেয়াল করে দেখো, ভিএস এর ভ্যালু যদি আমরা এখানে বের করতে চাই, এখানে একটাই কারেন্ট আছে, কি কারেন্ট? আইবি কারেন্ট। কিন্তু আমি এখানে কি আরেকটা কারেন্ট নিতে পারতাম না আইএস নাম দিয়ে? বাট এই আইএস যদি কারেন্ট নেই আর এখানে যদি আই নট কারেন্ট নেই, দুইটার মধ্যে কোনো ডাইরেক্ট কোনো লিংক আছে? সেম সেম না, ডিফারেন্ট। কারণ আইএস আর এখানকার আই নট কিন্তু আমি কানেক্ট করতে পারছি না, কারণ এদের মধ্যে কি রিলেশন আমি জানি না। এই জন্য আমি যেটা জানি যে ইনপুট সাইডে একটা কারেন্ট আছে যার নাম আইবি, এই একই নাম দিয়ে আউটপুট সাইডে একটা কারেন্ট আছে, দেখা যাচ্ছে এইচ এফ আইবি। এই দুইটা দিয়ে যদি আমি দুই পাশে সবকিছু ক্যালকুলেশন করি, তাহলে আমার ইকুয়েশন লিখলে আমি ফাইনালি কোন আউটপুটে শুধু ইন্টারনাল প্যারামিটারসই থাকবে, কারেন্ট ভোল্টেজ রিলেটেড কিছু থাকবে না। কথা কি বুঝতে পেরেছি? তা আমরা যদি ওই আইবির হেল্প নিয়ে এখানে ভ্যালু বের করি, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে লেখা যাবে যে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে একটা হচ্ছে আরবি এইচ আই ই প্লাস আর ই, এগুলির সাথে গুণ হচ্ছে আইবি ওয়ান। আর আই নট যদি বের করতে চাচ্ছি, দেখো আই নট কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে আর এই কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, তাহলে আই নট আর আই এর সাথে কি রিলেশন? এটা না, ঠিক আছে কি? তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, দেখো বসিয়ে দিলে এই দুইটা কারেন্ট বাদ হয়ে যাবে, তো আমরা এরকম একটা ভ্যালু পাবো। তো এটা গেল হচ্ছে গেইনটা পেলাম। এখন বের করবো হচ্ছে বিটা। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট হচ্ছে কারেন্ট, ইনপুট হচ্ছে ভোল্টেজ। তার ইনপুট ভোল্টেজ হলে ফিডব্যাকটাও ভোল্টেজ হবে,
আর আউটপুটটা তো কারেন্ট আছেই। এখন আমরা আউটপুটে কারেন্টের ভ্যালু জানি, এই ভিএফ এর ভ্যালুটা বের করব। আর ভিএফ থেকে ইনপুটের কন্ট্রিবিউশন না আউটপুটের কন্ট্রিবিউশন? না আউটপুট থেকে ভিএফ এর ভ্যালুটা তৈরি হবে না ইনপুটের একটা অংশ ভিএফ হবে? স্যার আউটপুট। তাহলে ভিএফ এর ভ্যালুটা আমরা আউটপুট দিয়ে মেজার করব। তো খেয়াল করে দেখো, এখানে একটা পোলারিটি দেওয়া আছে, দেখো এখানে প্লাস এখানে মাইনাস। এটা অনেক সময় আমরা ভুলে যাই, আমি এখানে একটু দেখে আসি তাহলে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে সার্কিট। এই রেজিস্ট্যান্সটা দিয়ে আউটপুট কারেন্টের জন্য একটা ভোল্টেজ তৈরি হচ্ছে যার নাম ছিল ভিএফ। ভিএফ এর প্লাস টার্মিনাল তো কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে না? মাইনাসটা নিচের দিকে। কেন উপরের দিকে তো মাইনাস নিচের দিকে বলতে পারবে কেউ? কারেন্ট প্রবেশ করতেছে। কারেন্ট এই দিক থেকে আসতেছিল এই জন্য। আর এই প্লাস টার্মিনাল তো কোন ইয়ের দিকে, দেখো এই ইমিটারের দিক থেকে, আর নিচের দিকে ছিল হচ্ছে মাইনাস। তার মানে ইমিটারের কাছাকাছি যে টার্মিনাল হবে সেটা হবে কি? প্লাস। দেখি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এখন আমরা যদি আবার সার্কিটে যাই, এখন আমরা যদি এখান থেকে বের করতে চাই, দেখো এখানেও কিন্তু এই জন্য আমরা জানি এটা যদি তুমি বিজিটির ইকুইভ্যালেন্ট মডেল বলো, এটা হচ্ছে কোন টার্মিনাল? বেজ। এইটা পয়েন্টটা, এই পয়েন্টটা কি? কালেক্টর। আর এই পয়েন্টটা কি? এমিটরের কাছের পয়েন্ট কোনটা? এটা না? তবে তুমি যদি এখান থেকে হিসাব করো, এটা কাছের পয়েন্ট, এখান থেকে হিসাব করো। তুমি যদি চাও যে এই পাশে এই ভ্যালুটা নিয়ে হিসাব করবা, তুমি এখানে যদি এইভাবে লিখতা ক্যালকুলেশন কর, মানে যোগ বিয়োগ করার জন্য, সেটাও ঠিক হতো। কিন্তু আমরা জানি যে এটা তো আউটপুট থেকে ইনপুটের দিকে আসবে, সেজন্য আমাদের এখানে এটা লিখে লাভ নাই, কারণ আমাদের ক্যালকুলেশন তো এখান থেকেই করতে হবে। তাহলে দেখো এর প্লাস হচ্ছে এই জায়গায়, মাইনাস হচ্ছে এখানে। তাহলে এই কারেন্ট দিয়ে যদি আমরা এই জায়গার ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমরা ভিএফ কে বলতে পারি হচ্ছে এইচ এফ ই আইবি ইন্টু আর ই, অথবা এটার যে নেগেটিভ ভ্যালু আছে আই নট, সেটাও বসিয়ে দিতে পারো, কারণ নিচে যেহেতু আই নট আছে। তোমার যেভাবে সুবিধা বসালে দেখবা যে বিটার ভ্যালু আসতেছে হচ্ছে আর ই। সো আর এর ভ্যালু যেটা জানো ওটা এখানে হচ্ছে বিটার ভ্যালু। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে বিটাও পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে বাকি জিনিসগুলো বের করবো। দ্যাট মিনস এই যে ডিসেন্সিটিভিটি, এটা আমরা জাস্ট ফর্মুলা দিয়ে বসাই করব। গেইন উইথ ফিডব্যাক, সেটাও ফর্মুলায় বসাই করব। ঠিক আছে? দেন এখানে আরো কিছু জিনিস ভ্যালু বের করে দিয়েছে, কিছু অ্যাজাম্পশন ধরছে এর ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, ওরা অ্যাজাম্পশন ধরেও করে দেখতে পারো, এক কাছাকাছি ভ্যালু আসবে। আর অ্যাজাম্পশনটা বাদ দিলে এরকম এক্সাক্ট ভ্যালু পাবো। ঠিক আছে? দেন আমরা ইনপুট রেজিস্ট্যান্স বের করব আর আউটপুট রেজিস্ট্যান্স বের করবো। দেখো ইনপুট রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে কি, ইনপুট সোর্স যে পরিমাণ কারেন্ট প্রোভাইড হচ্ছে দিচ্ছে সেটার রেশিও। আমরা এটা একটু আগে দেখেছিলাম, এই লুপের একটা ইকুয়েশন লিখেছিলাম। তার মানে এখানে ইনপুট কারেন্টটা আইবি সমান, তাহলে ভিএস বাই আইবি করলে যেটা হয় সেটাই। তার মানে এগুলো তিনটার যোগফল, এটাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। দেন ডি একটু আগে দেখানো ক্যালকুলেশন করা হয়েছে, দেখেছিলাম। তো এটার ভ্যালু জানলে জাস্ট গুণ করে দিব। এখন আসি হচ্ছে আউটপুট সাইডে। দেখো তো আউটপুট সাইডে লোড রেজিস্ট্যান্স কোনটা? এখানে কি কোনো লোড ছিল সার্কিটে? ওকে, মেইন সার্কিটে ব্যাক করি। এখানে কোনো লোড ছিল? এক্সট্রা কোনো লোড রেজিস্ট্যান্স আছে? না স্যার। ঠিক আছে, এটা কিন্তু আর সি আর ই না। ঠিক আছে, তাহলে আমরা আউটপুট দেখছি এই পয়েন্ট থেকে। তো এই পয়েন্ট থেকে গ্রাউন্ডেড ভোল্টেজের ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে ভি আউটপুট। এক্স্যাক্টলি কি আর এর অ্যাক্রসে ভি আউটপুট? তা তো আর না, কারণ এখানে তো বেজ, এই জায়গায় কি হবে, ভিসিই একটা ড্রপ হবে না? তাহলে আমরা কি বলতে পারি যে এই আউটপুটটা আসলে কার অ্যাক্রসে? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই সার্কিটে আর এল হচ্ছে কি আর সি। যদি আমরা এটাকে এখানে ধরে নেই, ঠিক আছে, তাহলে আমরা এই যে সার্কিটে বলতে যাচ্ছি এখানে আরসি টাই হচ্ছে আর এল। তো আরসিটাকে যদি খুলে ফেলো লোড রেজিস্ট্যান্স ধরে, যে আমাদের এখানে যেহেতু আর এল এর ভ্যালু হচ্ছে আরসি, আমরা যদি এটাকে খুলে ফেলি তাহলে আর নট সমান কত হচ্ছে? এটাকে ডিসকানেক্ট করলে
এখানে কত হবে? আরই শুধু আরই থাকবে সোর্সের যেটা ওটা আর সোর্সের রেজিস্ট্যান্স কত? সেটা কত? সি ইনফিনিটি ইনফিনিটি, তাহলে কত হচ্ছে টোটাল? সি ইনফিনিটি তাহলে এই সার্কিটে আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। যদি আউটপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হয় তাহলে তুমি এটাও মেজার করতে পারবে না, এটাও কি হয়ে যাবে? ইনফিনিটি হবে। সরি, এখানে প্রাইমটা হবে না। বুঝতে পেরেছি কি? তাই এটা যদি ইনফিনিটি হয়ে যায় আমরা এটা মেজার করতে পারছি না, ওকে, তাহলে আমরা বের করব কি আরও প্রাইম। এটা মানে কি আরও সাথে আর এল এর প্যারালাল। তাহলে কি হবে বলো তো? এখন কি বলা যায়? আরও তো ইনফিনিটি পেয়েছো, আর এল কত? আসছি RC। তাহলে ইনফিনিটিকে প্যারালাল করলে কত হয়? ইনফিনিটির সাথে যেটাই প্যারালাল করবে ওইটাই থাকবে, কারণ 1/ইনফিনিটি প্লাস 1/RC এই দুইটাকে যোগ করার পর তুমি আবার কি করবা? আবার ইনভার্ট করবো। 1/ইনফিনিটি মানে কত? 0। জিরো আর প্লাস এটা হচ্ছে 1/RC। এখন যদি এটাকে ইনভার্ট করো তাহলে আসলে তুমি কত থাকবে? শুধু RC। বুঝতে পেরেছি কি? তাহলে আরো প্রাইম পেলে তুমি এখন তোমার কাজ হচ্ছে আরো এফ প্রাইম বের করবা। ঠিক আছে, দেখো যেখানে সেটা হচ্ছে কি জাস্ট প্যারালাল করে দিলেই হবে। অথবা এইভাবে প্যারালাল করে বের করলে তো আমরা পাবো না, কারণ যেহেতু এটার ভ্যালু আমরা ইনফিনিট পেয়েছি ওইভাবে ক্যালকুলেশন করে, তা আমরা ওই ইয়েতে বসাই করব যে ফর্মুলা দেওয়া ছিল জিএম, সরি আর নট প্রাইম এফ এর যে ফর্মুলা ছিল সেটাতে বসাই করব। তবে যেহেতু লোড রেজিস্ট্যান্স এখানে খুলে ফেললে আর নট এর ভ্যালু 0 হয়, যাতে মনে রাখবো এই টাইপের সার্কিটে ক্যাপিটাল জিএম আর স্মলার জিএম সেম হবে। কখন? যদি আর নট এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে, তোমরা এটা ধরে এভাবে করে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই ম্যাথটার বেসিক ধারণা তো বুঝতে পেরেছো। আমি পুরোটা স্টেপ বাই স্টেপ বললাম না, বাট বেসিক কথাগুলি বলে দিলাম। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার তো এরকম আরেকটা ম্যাথ আছে, এটা আমি আর বলছি না, এটা তোমরা দেখবা। প্লাস এখানে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার আমি একটা এরকম ইয়ে দিয়েছি নোট, এটার আগে আরেকটা দেখে, আরেকটা জিনিস আছে, দেখা যাচ্ছে কি এই যে এখানে প্রত্যেকটা ফর্মুলার একটা টেবিল আছে। এই টেবিলটা আমি একটু কারেক্ট করে আবার আপলোড করে দেবো। এখানে একটা ক্যাপিটাল এম চলে আসছে, এটা ভুল, এখানে এটা ঠিক করতে হবে। ঠিক আছে, এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলি তোমাদের প্রত্যেকটা ম্যাথে বা থিওরিতে ইউজ হবে। ঠিক আছে, এই জন্য আমি এটা আলাদা করে দিয়েছি, এটা হেল্প নিবে। প্লাস হচ্ছে তোমাদের এরকম একটা স্লাইড দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিন? এটা একটা বইয়ের কপি, এখানে অনেকগুলি ডিফারেন্ট টাইপের প্রবলেম দেওয়া আছে। তোমরা এই প্রবলেমগুলি সলভ দেখবা বেসিক্যালি কিভাবে করেছে। তো মনে রাখবো যে আমরা সার্কিট প্রবলেমটা প্লাস প্রবলেমটা ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে ড্র করছে সেটা তুমি হুবহু ফলো করো, প্রবলেম নেই। আর পুরো প্রসেসটা আমরা দেখবো না, কারণ এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আউটপুট রেজিস্ট্যান্স সামহাও মেজার করা হয়তো বা যেত, বাট এখানে মেজার করা হয়নি। এরকম ক্ষেত্রে ওই অঙ্কগুলি আমরা যে নিয়মে দেখেছি ওইভাবে করবো। ঠিক আছে, তো এখানে এই এক্সাম্পল মানে ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখার জন্য যেহেতু করে দেওয়া আছে, তোমরা এটা দেখে তোমাদের হেল্প হবে, এটাও তোমরা এখান থেকে দেখবা। ঠিক আছে, তা মোটামুটি এর পর্যন্ত দেখলে আমাদের ফিডব্যাকের কন্টেন্ট মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসলে নেক্সট ক্লাস থেকে ওপেম নিয়ে স্টার্ট করব। তো এই পর্যন্ত ফিডব্যাকে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? তোমরা যদি কোশ্চেন মানে অ্যাটলিস্ট দেখো কুইজ আগে, আমাদের কুইজের টাইম তো আমি দিয়ে দিয়েছি। তোমরা এই সপ্তাহে দেখো, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি ওটা দেখিয়ে দিব। আর কুইজের প্যাটার্ন যেটা হচ্ছে যে এখানে একটা বড় প্রবলেম দেখলাম, এরকম কোনো বড় প্রবলেম কুইজে দিব না। কুইজে হয়তো বা তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে এরকম পার্ট থাকবে, অথবা ডাটাগুলি দেওয়া আছে আউটপুট ইনপুট রেজিস্ট্যান্স বা এগুলি ফিডব্যাক সহ ক্যালকুলেট করতে হয় কিভাবে সেগুলি হয়তো বা থাকবে। বড় প্রবলেমটা হয়তো 2 ভাগে থাকবে, চাই যে কোনো একটা ভাগ থাকবে। ঠিক আছে, আর থিওরিটিক্যাল কিছু জিনিস থাকতে পারে, এটা কুইজের জন্য বলছি। আর মেইন ফাইনাল পরীক্ষায় বড় কোশ্চেন থাকতে পারে,
যদি পুরো এরকম বড় কোশ্চেন থাকে তাহলে মোটামুটি এক সেটের মতো মার্ক থাকে, আর যদি ছোট কিছু থাকে তাহলে হয়তো বা মার্কস ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? সো এই পর্যন্ত যা যা বলেছি বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের ফাইনাল কি অনলাইন বুঝ- হবে স্যার এবার স্যার অফলাইনে? শুনতে পারছি না, আবার বলো একটু প্লিজ। আমাদের সেমিস্টার ফাইনালটা কি স্যার এবার মানে পুরোপুরি ক্লাস যদি অনলাইনই হয় ফাইনালটা তো অনলাইন নিবে এরকম কিছু স্যার? আমি আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু জোরে বললে ভালো হয়। আর তোমরা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমি এই ফাঁকে কথা বলতে থাকি, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার বলছিলাম যে আমাদের সেমিস্টার ফাইনালটা স্যার হ্যাঁ, অফলাইন হবে নাকি স্যার পুরোটা অনলাইনে যদি হয় অনলাইনে নিয়ে নিবে এরকম কিছু? অনলাইন যদি হয় এভাবে হয় তাহলে এভাবে হবে, যদি ভার্সিটি খুলে দেয় তাহলে তো তোমাদের ক্লাসরুমে গিয়েই হবে। সেটা ডিপেন্ড করছে ভার্সিটি কবে খুলবে। যদি দেখা যায় যে তোমাদের কোর্স শেষ হওয়ার আগেই ভার্সিটি ওপেন হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের টিপিক্যাল যেভাবে আগের পরীক্ষাগুলো দিতে ওইভাবে পরীক্ষা হবে। আর যদি দেখো যে না, তোমাদের কোর্স মানে যে টাইমটা দেওয়া আছে, মার্চের কয় তারিখ পর্যন্ত ক্লাসের ইয়ে দেওয়া আছে না তোমাদের? দেখেছিলে তোমরা সেমিস্টারের প্ল্যানটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি ওইরকম টাইম পর্যন্ত দেওয়া আছে, ওর আগে যদি হয়তো বা না খুলে, তাহলে হয়তো এরকম অনলাইনে এক্সাম হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ওপেম স্টার্ট করব, ঠিক আছে? তো নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার আগামী কালকে আছে, তো আগামী কালকে আমি আর ক্লাস নিচ্ছি না, আমি একবার নেক্সট উইক থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? ওপেম। তো তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারছো? জি স্যার, দেওয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে ফিডব্যাক রিলেটেড আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আগামীকাল থেকে ক্লাস হবে না স্যার? বুঝিনি, আগামীকালকে তাহলে ক্লাস নিচ্ছি না, নেক্সট উইকে একবার ওপেম এর ক্লাস রেডি করবো, মানে স্টার্ট করবো, ঠিক আছে? ওকে, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।